আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ একটা অস্থিরতার মধ্যে বাস করছে। এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদের পথ দেখাতে পারতেন তাদের মধ্যে ব্যারিস্টার মওদুদ আহমদ ছিলেন অন্যতম। রাজধানী গুলশানের একটি হোটেলে প্রয়াত রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদ রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশ ও জনগণের সঙ্গে বেইমানির ফলাফল সর্বদাই ভয়াবহ হয়। আর জানাচ্ছেন শামীম চৌধুরী। রাজধানীর গুলশানের একটি হোটেলে প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ রচিত বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব। সেখানে মওদুদ আহমদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোকপাত করেন বক্তারা। তো আমার মনে হয় ইটস এ ব্রিলিয়ান্ট বুক, ইটস এ ব্রিলিয়ান্ট ওয়ে টু সাইন অফ। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, বর্তমানে আমরা অস্থিরতার মধ্যে বাস করছি। এই মুহূর্তে ব্যারিস্টার মওদুদকে আমাদের খুব বেশি দরকার ছিল, কারণ আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি। এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদেরকে পথ দেখাতে পারতেন, দিশা দেখাতে পারতেন, তাদের মধ্যে ব্যারিস্টার মওদুদ ছিলেন অন্যতম। নিঃসন্দেহে আমার দুঃখ হয় যে তিনি এই ফ্যাসিস্ট হাসিনার পতনটা দেখে যেতে পারেননি, যেটা তিনি আন্তরিকভাবেই দেখতে চেয়েছিলেন। এদিকে আগামী ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অপরাধীর বিচার আল্লাহ পৃথিবীতেই করেন। গতকালের রায়ে তা প্রমাণিত হয়েছে। যারা অপরাধী, যারা লুট করে, যারা মানুষ হত্যা করে, যারা শিশুর রক্ত পান করে, কিশোরের রক্ত পান করে, তারা যখন পতন দেখে তখন নিজেদের লোককে ফেলে রেখে শুধুমাত্র নিজের আত্মীয় স্বজন এদের নিয়ে পালিয়ে যায়। আমরা বিএনপি পরিবার আয়োজিত মেডিকেল ক্যাম্পে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, চক্ষু ও হৃদরোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। রাজধানী সহ দেশের বেশ কয়েকটি জেলায় প্রার্থী পরিবর্তনের দাবিতে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। দলটির নেতারা বলছেন, বিরোধ মেটাতে উদ্যোগ নিয়েছেন তারা। এমনকি পর্যালোচনা করে কিছু আসনে প্রার্থী পরিবর্তন করা হতে পারে বলেও জানান কেন্দ্রীয় নেতারা। দলীয় সিদ্ধান্তের উপর আস্থা রাখার আহ্বান নীতি নির্ধারকদের। রুদ্র রফিকের রিপোর্ট। চলতি মাসের ৩ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ২৩৭ প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। প্রার্থী তালিকা প্রকাশের পর দেশে নির্বাচনী হাওয়া শুরু হলেও বেশ কিছু আসনে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরোধ দেখা দেয়। দিন যতই যাচ্ছে এই দলীয় অন্তর্কোন্দল আরও প্রকাশ্যে আসছে। ঢাকা ১২ আসনের অত্যন্ত জনপ্রিয় নেতা আনোয়ার ভাই, আমরা চাই আনোয়ার ভাইকে পুনর্মূল্যায়ন করা হোক। ওনার একটা ভোট ব্যাংক আছে, সম্পূর্ণভাবে ওনাকে যথাযথ মূল্যায়ন আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আশা করছি। প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী বাতিলের দাবিতে রাজধানী ঢাকা সহ বেশ কিছু জেলায় মিছিল, সমাবেশ, মানববন্ধন, সড়ক অবরোধ কিংবা বিক্ষোভের মতো কর্মসূচি পালন করা হচ্ছে। কিছু জায়গায় সংঘাতেও জড়িয়েছেন নেতাকর্মীরা। ২০১৮ সালে দল আমাকে মনোনয়ন দেয়। সেই দুঃসময়েও বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চতম ভোট পেয়েছিলাম। সবচেয়ে বড় কথা, দলের দুঃসময় আমাদের বাবার এবং আমারও অবদান দল অবশ্যই বিবেচনা করবে এবং বিবেচনা করে এই আসনটি পুনর্বিবেচনা করবে। আমি এখনো আশাবাদী। দলের নীতি নির্ধারকরা বলছেন, অভ্যন্তরীণ বিরোধ মেটাতে কাজ করছেন তারা। ২৩৭টার মধ্যে ৫-৭টি আসনে কিছুটা মনক্ষুণ্ণ হতেই পারে। অতীতের তুলনায় এই সংখ্যা অনেক কম। ২-১টি ক্ষেত্রে যদিও অ্যানোমালি থাকে, সেটি আবার আমরা বসে মনোনয়ন বোর্ড নতুনভাবে চিন্তাভাবনা করবে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আবার পুনর্বিবেচনা করবেন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সহিংসতা করায় ইতোমধ্যে বেশ কয়েকজনকে বহিষ্কার করেছে বিএনপি। ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করে দলীয় স্বার্থকে বড় করে দেখার আহ্বান এই বিএনপি নেতার। প্রত্যেকের মধ্যে তো একটা আশা আছে যে সে একটা পার্লামেন্টের মেম্বার হবে, কিন্তু প্রত্যেকটা শৃঙ্খলতা মানতে হবে। দলের সর্বোচ্চ বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, সে তার বাইরে যাওয়ার তো কারো ক্ষমতা নেই। যারা সত্যিকার আন্দোলন সংগ্রাম করে দলের জন্য স্যাক্রিফাইস করছে তারা এগুলো করবে না। সব সংকট মোকাবেলা করে সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের। জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করে আছে সেই নির্বাচনের জন্য। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা।
গত 1.5 বছরে জামাতের নেতাকর্মীরা কারো উপর ব্যক্তিগত কোনো প্রতিশোধ নেয়নি বলে দাবি করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাতে রাজধানীর মিরপুরে প্রীতি সমাবেশে যোগ দিয়ে তিনি এ দাবি করেন। জামাতের আমির বলেন, মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশকে যতটুকু সহযোগিতা করেছিল পরবর্তী সময় লুটতরাজ করে তার বিনিময় নিয়ে গেছে। ডাক্তার শফিক আওয়ামী লীগ দায়িত্ব জ্ঞানহীন সংগঠন হলেও জামাত বিবেক দিয়ে দেশ পাহারা দিচ্ছে। শেখ হাসিনার বিচার নিরপেক্ষ, সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রায়ে স্বজনহারা পরিবারের সদস্যরা সাময়িক স্বস্তি পাবে। যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। সংগঠনটির শীর্ষ নেতাদের অভিযোগ, নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে এই হত্যাকাণ্ড। অন্তর্বর্তী সরকারের দুর্বলতার কারণেই দেশে মব ক্রেজি চলছে জানিয়ে কিবরিয়া হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি তাদের। রুটু রফিকের রিপোর্ট। পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়ার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদলের এই মিছিল। দীর্ঘদিনের রাজপথের সহযোদ্ধাকে হারিয়ে ক্ষুব্ধ সহকর্মীরা। এর আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে অভিযোগ করেন। যে হত্যাকাণ্ডটি পুরোপুরি পরিকল্পিত ছিল। নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য যারা ষড়যন্ত্র করছে, যারা গোলাম কিবরিয়াকে হত্যা করেছে, অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এই হত্যাকারীদেরকে যাতে কোনো রকমের ছাড় দেওয়া না হয় তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। যুবদল নেতাদের অভিযোগ, নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করতে এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। এই হত্যাকাণ্ড কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, অনেক ধরনের কৌশলী এবং কুশীলবরা কাজ করছে যাতে বাংলাদেশে নির্বাচন না হয়। এই মবক্রেসির মাধ্যমে বাংলাদেশকে অশান্ত করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার একটি প্রক্রিয়া কোনো মহল থেকে উস্কে দেওয়া হচ্ছে। অন্যদিকে নিহত গোলাম কিবরিয়ার পরিবারকে সমবেদনা জানান বিএনপি নেতা আমিনুল হক। এ সময় তিনি দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। যারা এটার সাথে জড়িত আছে তাদেরকে যাতে দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে অ্যারেস্ট করে যাতে তাদের বিচার কার্য সম্পন্ন করা হয়, কারণ আমরা এই ধরনের হত্যাকাণ্ড আর কখনো দেখতে চাই না। সোমবার সন্ধ্যায় মিরপুরে একটি দোকানে ঢুকে গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। 30 দিনের মধ্যে সশরীরে হাজির হয়ে আপিল না করলে মৃত্যুদণ্ডই ভোগ করতে হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। সেক্ষেত্রে একমাত্র পথ খোলা থাকবে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার প্রার্থনা। এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরে আনতে ইন্টারপোল সাজার পরোয়ানা পাঠানো হবে বলে জানান ট্রাইব্যুনালের প্রসিকিউশন। অবশ্য ভারতের সদিচ্ছা ছাড়া তাকে আনা সম্ভব নয় বলে মনে করেন ব্যারিস্টার ওমর ফারুক। জিএম মাহমুদের রিপোর্ট। ক্ষমতায় টিকে থাকতে 24 জুলাই আগস্টে প্রায় 1,500 মানুষকে হত্যা করে তৎকালীন ক্ষমতাসীনরা। আহত হয় 20,000-এর বেশি। এ হত্যাযজ্ঞের সর্বোচ্চ নির্দেশদাতা হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। With only one sentence, that is sentence of death. ট্রাইব্যুনালের আইনে সাজা থেকে বাঁচতে তারা আপিল করতে 30 দিন সময় পাবেন বলে জানালেন প্রসিকিউটর গাজী MH তামিম। ওনাদের এখন যত চাওয়া সেটা আগামী 30 দিনের মধ্যে অ্যাপিলের ডিভিশনে, সেখানে গিয়ে ওনারা অ্যাপিল ফাইল করতে পারবেন, অ্যাপিল ফাইলিং অবস্থায় জামিন চাইতে পারবেন। আপিলের সময় পার হয়ে গেলে শুধু রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার সুযোগই থাকবে বলে জানান ব্যারিস্টার ওমর ফারুক। পরবর্তীতে উনি একটা সুযোগ আছে মার্সি প্রেসিডেন্টের, এই ক্ষেত্রে অনেক দূর হবে, কারণ মার্সি 49 আর্টিকেলটা এখন অ্যামেন্ডমেন্ট হচ্ছে, ওখানে বলা আছে প্রেসিডেন্ট যাকে তাকে ক্ষমা করতে পারবে না। দণ্ডিত পলাতকদের দেশে আনতে এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলে সাজার পরোয়ানা পাঠানোর উদ্যোগ নিয়েছে প্রসিকিউশন। গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। এটা আমরা করব এবং এটার কাজ অলরেডি আমরা শুরু করেছি। তবে ভারত সরকার না চাইলে তাদের ফিরিয়ে আনা সম্ভব নয় বলে মনে করেন এ আইনজীবী। ইন্টারপোলের ইটসেলফ হাত পা নাই বা কিছু নাই যে একজনকে ধরে নিয়ে আসবে। ইন্ডিয়ার সাথে কূটনীতিক দেন দরবার করে প্রেশার ক্রিয়েট করে যদি না আনা যায় তাহলে অন্য কোনো প্রক্রিয়া খুব দুরূহ হবে। এদিকে রায় ঘোষণার পর অনলাইনে শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তাকে দেশে এসে আপিল করার আহ্বান জানান প্রসিকিউটর তামিম। কমপ্লিট জাস্টিস সেটা আলাদা। জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা।
পলাতক শেখ হাসিনা সহ দণ্ডিত আসামিদের বক্তব্য ও বিবৃতি প্রচার না করার ব্যাপারে কঠোরভাবে সতর্ক করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বিবৃতি পোস্ট করা হয়। পোস্টে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির বরাত দিয়ে দণ্ডিত আসামিদের বক্তব্য বা বিবৃতি প্রচারে উদ্বেগ জানিয়ে সতর্ক করা হয়েছে, অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন ডিজিটাল ও ইলেকট্রনিক মাধ্যমে পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিদের মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য প্রচার করা হচ্ছে, যা সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশের সার্বিক নিরাপত্তা ও জনশৃঙ্খলা ক্ষুণ্ণ করছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি ভোটার নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের পোস্টাল ব্যালটে ভোট দানের জন্য চালু হয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন পোস্টাল ভোট বিডি। সন্ধ্যায় আগারগাঁও নির্বাচন ভবনে এই অ্যাপসটির উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, প্রবাসী ভোটাররা গণতন্ত্র ও সুশাসনের জন্য সেতু বন্ধন তৈরি করবে। এর আগে 12,76,95,183 জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। বিস্তারিত নাজমুল হুদার রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি সহ কয়েকটি শ্রেণীর নাগরিকদের ভোটাধিকার প্রয়োগে পোস্টাল ভোট বিডি নামের একটি মোবাইল অ্যাপস উন্মোচন করে নির্বাচন কমিশন। গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন তারা। অ্যাপসটির উন্মোচন করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রবাসী ভোটার গণতন্ত্র ও সুশাসনের জন্য সেতুবন্ধন তৈরি করবে এই উদ্যোগ। তাদের ভোটের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি হবে আরো বিস্তৃত, আরো প্রতিনিধিত্বশীল এবং আরো শক্তিশালী। যেহেতু গত 53 বছর 53 ইয়ার্সে কোনোদিন ভোট দেয় নাই এবং ভোট দিতে পারবেন এমন একটা আস্থা সৃষ্টি করা, এটা একটা বিরাট চ্যালেঞ্জ। পোস্টাল ভোটের মাধ্যমে এবার 150টির বেশি দেশকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান সিইসি। বর্তমানে প্রায় 1,30,00,000 বাংলাদেশি বিদেশে বসবাস করছে। এতদিন এই প্রবাসী নাগরিকরা জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন। আজকের এই উদ্যোগ সেই বঞ্চনার অবসান ঘটাচ্ছে। এর আগে বিকেলে আসন্ন নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করে একটা ভোটার তালিকা করা হয়েছে। 12,76,95,183। পুরুষের ভোটারদের সংখ্যা হচ্ছে 6,48,14,907। মহিলা ভোটারদের সংখ্যা হচ্ছে 6,28,79,042। এদিকে ইউএনডিপির অর্থায়নে ইসিবিটার সাংবাদিকদের প্রশিক্ষণে মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। নাজমুল হুদা, RTV, ঢাকা। আসন্ন নির্বাচনে 40,000 বডি ক্যামেরার কথা বলা হলেও এখন তা কমিয়ে স্পর্শকাতর কেন্দ্রের জন্য কেনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে তিনি বলেন, নির্বাচনের আগে আনসার বাহিনীর জন্য 17,000 শটগান কেনা হবে। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের সুবিধায় পুলিশের জন্য কেনার কথা ছিল 40,000 বডি অন ক্যামেরা। তবে এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার। 40,000 বডি ক্যামেরা ক্রয় করার কথা থাকলেও সে সংখ্যা কমিয়ে শুধুমাত্র গুরুত্বপূর্ণ কেন্দ্রের জন্য কেনা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়, সেটা বডি ক্যামটা আসবে। হয়তো এখন ওরা একটু রেশনাল হিসেবে আসবে বডি ক্যামেরা, খুব অ্যাম্বিশাস ওয়েতে বডি ক্যামেরা, যে শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে আনসার বাহিনীর জন্য 17,000 শটগান কেনা হবে। প্রায় 17,000 শটগান কিনতে হবে আনসার ভিটিপির জন্য। মানে এটা অনেক পুরনো হয়ে গেছিল এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্যে এটা এসে হচ্ছে, ওটা আমরা অ্যাপ্রুভ করেছি। এদিকে রমজানে নিত্য প্রয়োজনীয় বাজার নিয়ন্ত্রণে রাখতে চাল, গম আমদানির কথাও জানান তিনি। রোজার আগেই সে চাল, গম এগুলো আনছে, আর বাকিগুলো ক্রমাগত করছে। আর আপনারা জানেন অলরেডি তো এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে তো একটু লিবারেল হয়েছে। আমরা বলছি যেটা গতবার যেটা আমরা ডিসিশন নিয়েছিলাম এইবার এটা কন্টিনিউ করব।
এছাড়াও অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিশীলতা আনতে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ IMF সন্তুষ্টি প্রকাশ করছে বলে জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। সংখ্যাটা কমবে, আমি কত কমবে। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। 13 গ্রেডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল 11তম গ্রেডে করতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন পোদ্দার। তিনি বলেন, প্রাথমিক শিক্ষকদের সংগঠনগুলোর মধ্যে 9টি সংগঠন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সন্তুষ্ট হয়েছে। সচিবালয়ের সাংবাদিকদের কথা বলেন, গানের শিক্ষক নিয়োগ এই সরকারের আমলে না হলেও পরবর্তী সরকার পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন গণশিক্ষা উপদেষ্টা। এই ভুইফুর 4টা সংগঠন তারা একটা অযৌক্তিক দাবি নিয়ে আন্দোলন গেছে, কারণ যেখানে প্রধান শিক্ষকদের 10ম গ্রেড এখনো কিন্তু আমরা প্রজ্ঞাপনটা করতে পারিনি, প্রক্রিয়া চলতেছে, অনেক লম্বা প্রক্রিয়া চলতেছে, আমরা করবো এটা শিগগিরই। সেইখানে তারা 10ম গ্রেড দাবি করতেছে, এটা কোন ধরনের যুক্তি হয় তা আপনারাই বুঝেন। এটা কি গভর্নমেন্ট একটা সিস্টেম, এটা সম্ভব হঠাৎ করেই একজনকে 10ম গ্রেড দিয়ে দেওয়া, যেখানে প্রধান শিক্ষকরা 10ম গ্রেড পাচ্ছেন মাত্র। তথাকথিত যুদ্ধবিরতির পর গাজার পরিস্থিতি স্থিতিশীল করতে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীর ম্যান্ডেট অনুমোদন করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, তবে তা প্রত্যাখ্যান করেছে হামাস। এদিকে গাজা শহরের একটি স্কুলের আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি ড্রোন হামলায় আহত হয়েছে অন্তত 13 ফিলিস্তিনি। অন্যদিকে ক্রমশ ঘনীভূত হওয়ার শীতে গাজার বাসিন্দাদের জন্য জরুরি ভিত্তিতে 3 লাখেরও বেশি তাঁবু প্রয়োজন। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। গাজা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা পরিকল্পনাকে সমর্থন করে যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। The draft resolution has been adopted as resolution 2803 2025. যুক্তরাষ্ট্রের তরফে বলা হয়, একাধিক দেশ এই বাহিনীতে সদস্য পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে, তবে দেশগুলোর নাম খোলাসা করা হয়নি। নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে যুক্তরাজ্য, ফ্রান্স সহ 13 দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। কোনো দেশ বিরোধিতা না করলেও চীন ও রাশিয়া ভোটদানে বিরত থাকে। For joining us in charting a new course in the Middle East for Israelis and Palestinians and all the people of the region alike. তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলছে ভিন্ন কথা। গাজায় কোনো বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতি মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সংগঠনটি। হামাসের ভাষ্য, এটি ফিলিস্তিনিদের অধিকারের দাবি পূরণ করে না। এর মাধ্যমে ইসরায়েলি দখলদারিত্ব থেকে মুক্তি নয়, বরং এটি গাজায় ভিনদেশীদের দাদাগিরি করার নতুন এক রূপ। এরই মধ্যে গাজা শহরের একটি স্কুলের আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। হামলায় আশ্রয় কেন্দ্রে থাকা বাস্তুচ্যুতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে ক্রমশ বেড়ে চলা শীতের প্রকোপে গাজার সংকট আরও তীব্র হচ্ছে। ঘরহারা ফিলিস্তিনিদের জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজন অন্তত 3 লাখ তাঁবু। পর্যাপ্ত আশ্রয় না থাকায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে হাজারো পরিবার। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাহিনী নিয়ে রাজনৈতিক টানাপোড়েন গাজা ভূখণ্ডকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিবে। ইমতিয়াজ আহমেদ, RTV। খেলার খবর। প্রথম বাংলাদেশি হিসেবে কাল ১৭তম টেস্টে মাঠে নামছে মুশফিকুর রহিম। অদম্য মানসিকতা, সফলতা ও দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতায় এই মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন তিনি। মিস্টার ডিপেন্ডেবলের ১০০তম টেস্ট রাঙিয়ে রাখতে চায় টিম বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর সিরিজের দ্বিতীয় টেস্টে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য ফিল সিমেন্সের শিষ্যদের। মিরপুরে ম্যাচটি শুরু হবে সকাল 9:30টায়। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। লর্ডস থেকে মিরপুর দীর্ঘ 2 দশকের পথ পাড়ি দিয়ে মুশফিকুর রহিমের অপেক্ষা এখন ১০০তম টেস্টের। ক্রিকেট ইতিহাসে ৮৪তম ক্রিকেটার হলেও বাংলাদেশি হিসেবে তিনি প্রথম। তাই তো ঢাকা টেস্টের আগে গণমাধ্যম কর্মীদের চোখটা কেবল মিস্টার ডিপেন্ডেবলেই আটকানো। আর সংবাদ সম্মেলনে মুশফিক বন্দনায় টাইগার কোচ। মুশফিক অবশ্যই একজন কিংবদন্তি। আমি মনে করি টেস্ট ক্রিকেটে তার মতো এতগুলো ডাবল সেঞ্চুরি খুব বেশি খেলোয়াড় করতে পারেনি। সে বহু বছর ধরে পারফর্ম করে আসছে, যা প্রায় 20 বছরের মতো। তার পারফরমেন্সই তাকে সেই পর্যায়ে নিয়ে গেছে।
টেস্টে 182 ইনিংসে 38.02 গড়ে 6000-এর বেশি রান করেছেন মুশফিক। 3টি ডাবল সহ মোট 12টি সেঞ্চুরি তার। বয়সটা এখন 38, তবে সিমন্স বলছেন মুশফিকের ক্ষুধা এখনো 150 টেস্টের। তার মধ্যে এখনো সেই ইচ্ছা, সেই ক্ষুধা আছে, যা 150 টেস্ট খেলা খেলোয়াড়দের মধ্যেই দেখা যায়। সে ক্রমাগত ভালো করতে চায়, এটাই সবচেয়ে বড় ব্যাপার। এদিকে আয়ারল্যান্ডের মিশন সিরিজ রক্ষার দলটির ব্যাটার হ্যারি টেক্টর জানালেন সেই প্রত্যাশার কথাই। এই টেস্টে উন্নতি করার চেষ্টা করতে হবে আমাদের। ম্যাচটা ভালোভাবে শুরু করতে হবে। আমরা সিরিজটা ড্র করতে মুখিয়ে আছি। মুশফিকুর রহিমের শততম টেস্টকে রাঙিয়ে তুলতে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। আর আইরিশদের হোয়াইট ওয়াশ করার পাশাপাশি মিস্টার ডিপেন্ডেবলের ব্যাটেও নজর থাকবে টাইগার ভক্তদের। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে রাফি আমিন, RTV, ঢাকা। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।